নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দুর্দান্ত একটা ঘটনা নিয়ে। প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও, আর ঘটনাটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নিয়ে পাশে থেকো। আর তোমরা তো জানোই, দুর্ভাগ্যবশত কালকে অনেক চেষ্টা করেছি, বিশ্বাস করো, কিন্তু কোনো মতে আমি ঘটনা রেকর্ড করতে পারিনি। দুটো পুজো, সরস্বতী পুজো বাড়ির একদম দু সাইডে, দেন কালকে আমাদের বাড়ির পেছনে, দুটো বাড়ির পেছনেই ছিল বিয়ে বাড়ি। এবার সেখানে তো মিউজিক তো বাজবে, এটা তো মানে জানাই, মিউজিক তো বাজবেই। তো সেখানে গিয়ে কি করবো বলো? একদিকে কোনো সময় একটুখানি গান বন্ধ হচ্ছে সরস্বতী পুজোর, তখন আমি তৈরি হচ্ছি যে রেকর্ড করতে বসবো, দেন আবার আরেকদিকে বিয়ে বাড়ির মিউজিক শুরু হয়ে যাচ্ছে। এই করতে করতে কালকের দিনটা পুরোটাই গেছে। যাই হোক, যা গেছে গেছে, আমি তোমাদের কাছে সবার কাছে দুঃখিত। আজকে যাব সোজা ঘটনায়। আজকের ঘটনাটা আমাদের এক দাদা ভাই শেয়ার করেন। ঘটনাটা আসে বনগা থেকে, বনগা চাঁদপাড়া, ওখান থেকে দাদা ভাই ঘটনাটা শেয়ার করেন। দাদা ভাইয়ের নাম হচ্ছে বিজয় দত্ত। দাদা ভাই বলেন, আমি জীবনে অনেক ভেড়ি কিনেছি, অনেক জমি কিনেছি। আমার অ্যাকচুয়ালিও কাজটাই হচ্ছে জমি ভেড়ি এগুলো কেনা। জমি কিনে আমি সেই জমিতে লোক দিয়ে চাষ করাই সেই জমি। আবার অনেক সময় জমি কারোর কাছ থেকে লিস্টেও নিই, আমার কাজ। আবার আমি অনেক ভেড়ি কিনি। ভেড়ি বলতে যেগুলো বড় বড় ঝিল মতো থাকে, যেখানে মাছ চাষ করা হয়। দাদাভাই বলেন, আমি সেই ভেড়িগুলো অনেক রকম মাছ চাষ করি সিজনে সিজনে। তো এইটা হচ্ছে আমার কাজ। তো সেখানে গিয়ে আমার সাথে একটা অভিজ্ঞতা ঘটে, যেটা হচ্ছে আমি একটা ইট ভাটা কিনেছিলাম। প্রথম যেদিন ইট ভাটা আমি দেখতে যাই, তখন যে ইট ভাটার মালিক ছিল তার অনেক বয়স হওয়ায় সে অনেক দিন ধরে ইট ভাটাটা ওরকম ভাবে ফেলে রাখে। প্রায় ধরে নাও 30 বছর ধরে সেই ইট ভাটাতে কোনো ইট আর হয় না, বন্ধ অবস্থায় পড়ে রয়েছে, একদম জঙ্গল হয়ে গেছে। তো আমি খোঁজ পাই, কারণ আমার কাজটাই হচ্ছে ঝিল, পুকুর, ভেড়ি, জমি এগুলো কেনা বেচা। তো আমি সেখানে প্রথম ইট ভাটা একটা কিনতে যাই। মালিকের সাথে একজন ব্রোকারের মারফতে আমার যোগাযোগ হয়। তো মালিকের সাথে যখন কথা বলি, মালিক তখন বলে যে এই ইট ভাটাটা আজ থেকে 30 বছর আগে ইট তৈরি হতো, এখন ওইটা বন্ধ। কারণ সত্যি কথা বলতে, যে মালিক, যার ভাটা, তার অনেক বয়স হয়েছে, তার 2 ছেলে, তারা থাকে ইউএসএ। আর কে দেখবে, ওনার বয়স হয়েছে, যতদিন ওনার শরীর দিয়েছে, যতদিন উনি পেরেছেন ততদিন ইট ভাটাটা উনি লোক দিয়ে চালিয়েছেন। এবার বলে, যেহেতু উনি এখন আস্তে আস্তে পার্টি পলিটিক্স খুব ভাবে চলে এসছে, ওনারও বয়স হয়েছে, বলে আমি সেখানে গিয়ে আর ইট ভাটাটা চালাতে পারিনি, তার জন্য পুরোটাই ইট ভাটা বন্ধ। তো ইট ভাটাটা বন্ধ থাকায় উনি মনস্থির করেন যে ইট ভাটাটা বিক্রি করে দেবেন। সেরকম ভাবে আমি ব্রোকারের মারফতে ওনার কাছে পৌঁছই। তখন উনি আমাকে ঘটনাটা বলেন। আমি তখন ওনাকে বললাম যে ইট ভাটা আমি নেব, কত কি সবকিছু আমাদের টাকার কথাবার্তা হয়ে যায়। তারপর আমি একটা ভালো শুভ দিন দেখে ওনাকে কথা দিয়ে আসি যে আমি এই দিন আসছি, এসে আমি যা হোক রেজিস্ট্রি করে নেবো। তা উনি যেহেতু অনেক বয়স্ক আর ওনার শরীরও ঠিকঠাক নেই, তো উনি বললেন যে আমি বাড়িতেই সবকিছু করব, আমার শরীরে এতটা সাথ দেবে না যে আমি কোর্টে যাব। কারণ যে ভাটাটা নেবে আমাদের দাদা ভাই, তো সেখানে রেজিস্ট্রি করতে হবে, তার জন্য উনি বলেন যে আমি কোর্টে যেতে পারবো না। তো দাদা ভাই বললেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি সবকিছু করিয়ে নিয়ে আসবো, সাথে লয়ার আনবো, আপনি এখানে সই শপথ করে দেবেন বাড়িতে বা আপনার ইট ভাটাতে এসে। সেরকম কথা হয়। দাদা ভাই বলে, সেদিনকে আমি ওনার সাথে কথা বলতে যাই, সেদিনকে সকালে ওই 10:30টার দিকে আমি গেছিলাম। ভাটাটা অনেক বড়, আর ভাটাটা যতটা বড় জায়গা, ওখানে খুব সুন্দরভাবে আমি একটা বিল্ডিং তৈরি করতে পারবো, বা অন্য কোনো বড় প্রমোটারকে যদি দিয়ে দিই, তাহলে একটু ভালো ওখান থেকে আমি টাকা ইনকাম করতে পারবো, কারণ আমার এটা পেশা, আমি এটাই করি। সেখানে গিয়ে দাদা ভাই
চলে আসেন সকালবেলা পুরো ইট ভাটাটা ঘুরে। তো আমাদের বিজয় দাদা ভাই বলেন, আমি ইট ভাটাটা দেখে হা হয়ে যাই, এত বড় ইট ভাটা খুব কম দামে আমাকে উনি দিয়ে দেবেন মালিক জি। তো সেখানে গিয়ে আমার বিক্রি করে দিলে অনেক মুনাফা হবে, কারণ ওইটা আমি তার 1.5 গুণ বেশি দাম পাবো, কারণ ইটভাটাটা এমনই একটা জায়গায়, ওখান থেকে মোটামুটি রাস্তা হাই রোডটা খুব একটা ডিস্টেন্স না। সেরকম ভাবেই দাদা ভাই দিকে চলে আসেন। প্রায় 15 থেকে 20 দিন পর দাদা ভাইয়ের সাথে সব রকম প্রমোটার, যারা জমি কেনা বেচা করে তাদের সাথে, যারা মাছ মানে সিজনে চাষ করে সবার সাথে তো পরিচয় আছে, কারণ উনিও সেই কাজের মধ্যেই লিপ্ত। সেরকম ভাবে দাদা ভাই বলেন, আমার এক প্রমোটারের সাথে কথা হয়। তো সে আমাকে বলল যে বিজয়, তুই একটা কাজ করিস, একদিন চল আমাকে একটু ভাটাটা দেখিয়ে দে, যদি আমি নাও নিতে পারি তাহলে অবশ্যই আমি অন্য কোনো প্রমোটার, আমার অনেক জানাশোনা আছে, আমি তাকে নিয়ে এসে বেশি দামে বিক্রি করে দেবো। তোর যেটা ওখানে দাম আছে, তুই যেই দামে দিতে চাস শুধু আমাকে বল, যদি তারপর কিছু হয় মানে ওভার মানি, সেটা কিন্তু আমার, সেটার কিন্তু হাত তোর থাকবে না। তো সেখানে আমাদের বিজয় দাদাভাই বলে যে ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, যদি আমার যেই দামটা পড়ছে আমি তার থেকে যদি মুনাফা পাই, তারপরে তুমি যেরকম ভাবে নেও নিতে পারো, সে প্রমোটারকে বলে। বিজয় দাদাভাই বলে 15 দিন পর ফোনে কথা হতে ওই যে প্রমোটার সে বলল যে তুই একটা কাজ কর বিজয়, আমাকে নিয়ে একবার তোর ইট ভাটাটা ঘুরিয়ে নিয়ে আয়, কারণ বারবার আমি তোকে ডিস্টার্ব করবো ফোন করে, তুই নানা রকম কাজে থাকিস, আমি যদি অন্য কোনো প্রমোটারকে আরো দেখাতে পারি, তুই আমাকে একবার চিনিয়ে দে। তো সেরকম ভাবে ঠিক সন্ধেবেলা বাইকে করে বিজয় দাদাভাই আর সেই প্রমোটার দুজনে মিলে যায়। সন্ধে বলতে দাদাভাই বলে আনুমানিক ওই 5টার দিকে, আর ওই সময়টা ছিল বর্ষাকাল। দাদাভাই বলল, যখন আমরা যাচ্ছি বাইকে করে রাস্তা দিয়ে ওই ইটভাটার উদ্দেশ্যে, তখনই বেশ ছিপছিপ করে বৃষ্টি পড়ছে। তো প্রমোটার সেই দাদা ছাতা ধরে বাইকে বসে আছে, আমি খুব স্লো চালাচ্ছি কারণ বর্ষার সময় তো। তো যখন আমরা ইটভাটাইতে পৌঁছই তখন মোটামুটি 5টা 5:30 আনুমানিক বাজে। তো ওখানে যাওয়ার পর দেখলাম হালকা হালকা বৃষ্টি তখনও পড়ছে, তবে খুব একটা জোরে না, খুব হালকা হালকা, ছাতা বন্ধ রাখলেও কোনো অসুবিধা হবে না। তো আমরা সেখানে যাওয়ার পর আমি গাড়িটা রেখে আমি সেই প্রমোটার দাদাকে দেখাতে নিয়ে যাই ইটভাটাটা। সেও দেখে হা হয়ে যায়, সে বলল যে আরে বিজয়, তুই তো খুব ভালো দামে পেয়েছিস ভাই। কি রে ভাই, এত কম দামে, ইস আগে আমি কেন হাতে লাগলো না জমিটা, আমার হাতে লাগলে দেখতিস আমি ভালো দামে বিক্রি করে দিতাম। আমি তখন বললাম, আরে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি আস্তে আস্তে পার্টি দেখো, যদি বিক্রি নাও হয় তাহলে তাহলে ভাটা খুলে দেবো, কি আছে, ইট ভাটা আবার পুনরায় ইট হবে, 30 বছর আগে বন্ধ হয়ে গেছে, তাহলে আরো কতগুলো মানুষের কর্মসংস্থান হবে, তারা কাজকর্ম করবে এখানে, ভালোই তো হবে। আর সব থেকে বড় কথা, সেখানে অনেক আদিবাসী বাড়ি আছে, ওই ভাটাটার পেছন সাইডে অনেক আদিবাসী বাড়ি আছে। তো আদিবাসী লোক ছেলেরা যারা আছে, বউরাও তো আদিবাসীদের কাজ করে, তো তারা কাজকর্ম করতে পারবে। আমাদের বিজয় দাদা ভাই সেটাই বলে। তো প্রমোটার দাদা বলে যে দেখ, একবার যদি ভাটা করে ফেলিস তাহলে পারি কিন্তু আবার তুই মন লাগবে না, আবার তুই বিক্রি করবি, তোর লস হবে, ভাটা করতেও তো খরচা আছে, ওর থেকে ভালো দরকার নেই, আমি ঠিক তোকে দাও সে বিক্রি করে দেবো, তুই কি বলছিস। তো সেখানে গিয়ে এই ভাটাটা ওই আমাদের বিজয় দাদা ভাই আর সেই প্রমোটার দাদা দুজনে মিলে ঘুরে পুরো দেখার পর ওই যে প্রমোটার দাদা তার পছন্দ হয়। হওয়ার পর যখন তারা ওখান থেকে বেরিয়ে আসছে, ওরা টর্চ নিয়ে যায়। বিজয় দাদা ভাই বলে এতটাই গাছগাছালিতে জঙ্গলে ভরে গেছে, 30 বছর আগে যেখানে ইট তৈরি হতো 30 বছর ধরে পড়ে আছে ওরকম। এমনি ওই যে পেছনে আদিবাসী ছেলেরা থাকে, ওরা ওই দিনের বেলা ওখানে একটু এসে মদ গাঁজা খায়, আর কেউ তো আসে না, পুরো ফাঁকা পড়ে রয়েছে, আর কেই বা আসবে ওই ঝোপঝাড়ের মধ্যে, বড় বড় সাপের বাস, তো শিয়ালও বেরোয়। এবার সেখানে গিয়ে দাদা ভাইরা যখন ফিরে আসছে দেখে, তখন আনুমানিক ওই 6টা 10-15 হবে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আসছে তখন ওই যে
বিজয় দাদাভাই বলে আমার সাথে যে প্রমোটার ছিল, প্রমোটার দাদা আমাকে বললো, বিজয় একটু দাঁড়াতো ভাই, একটু বাথরুম সেরে নি, আবার এখান থেকে বাজার যেতে হবে, বউ বলেছে একটু মুরগির মাংস আনতে, বউর বাড়ি দিয়ে লোকজন আসবে। তো সেই বলে আমি গাড়ির দিকে টর্চটা নিয়ে এগিয়ে আসছি, আর সেই প্রমোটার দাদার কাছেও হাতে একটা টর্চ আছে। আর যত অন্ধকার বাড়ছে, বৃষ্টিটা দেখি আবার টিপ 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 করে শুরু হয়, আর চারপাশে জোনাকি প্রচন্ড উঠছে আর ঝিঝি পোকার শব্দ। তা আমি তখন ওই দাদাকে বললাম যে তুমি তাড়াতাড়ি সেরে আসো, আমি গাড়িটা ঘুরিয়ে স্টার্ট দিচ্ছি। তো আমাকে বললো যে ঠিক আছে তুই এগো। আর ইটভাটাটা অনেক উঁচু, অনেক উঁচু, ওখান থেকে কিন্তু রাস্তাটা দেখা যায়, আর রাস্তা থেকে খুব একটা ডিস্টেন্স না। এবার সেখানে গিয়ে আমি নেমে আসছি, ওই দাদা দেখি হঠাৎ বিজয় বিজয় ভাই একটু এদিকে ভাই ভাই চিৎকার মারছে খুব জোরে। আমি তখন টর্চ নিয়ে সাথে সাথে গাড়িটা স্টার্ট দেবো, বসেও গেছি। আমি ভাবছি প্রমোটার দাদা পেছনে আসছে, আমি সাথে সাথে নেবে টর্চটা নিয়ে দৌড়েছি। যখন আমি যাই তখন আমাকে প্রমোটার দাদা দেখছি মানে ঘেমে ঠেমে গেছে একদম, মানে মুখের মানে কি বলবো বিশ্রী ব্যাপার, একটা মুখের সে দৃশ্য দেখা যাচ্ছে না, মনে হচ্ছে খুব আতঙ্ক ভয় পেয়েছে। আমি গিয়ে তখন বললাম আরে কি হয়েছে, তুমি চিৎকার পারছো কেন, চলো। আমাকে বলছে আরে বিজয় দেখ না, আমি গাছে এখানে বাথরুম করছিলাম, গাছ থেকে না ঝরঝর ঝরঝর করে না জল পড়লো। আমি তখন বললাম হ্যাঁ বৃষ্টি হচ্ছে, হয়তো কোনো জায়গায় জলটা আটকে ছিল, সারাদিনই তো বর্ষার সময় বৃষ্টি হয়, তো স্বাভাবিক জল পড়তেই পারে। বলছেন আরে ভাই বৃষ্টির জল হলে ঠান্ডা হতো, গরম গরম জল, আর জানিস না কলের মতো স্পিডে আমার মাথায় জল পড়েছে দেখ। তো তো দেখছি সত্যি মাথাটা ভিজে গেছে, এমনি তো বৃষ্টি টিপ টিপ করে পড়ছে, কিন্তু সেই বৃষ্টিতে অত মাথা ভেজার মতো না। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি চলো তো। দেখলাম প্রমোটার দাদা কিন্তু ভয় আতঙ্কে রয়েছে, প্রচন্ড ভয় পেয়েছে, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। আমাকে বলছে বিজয় আগে যাস না ভাই, আমাকে একটু হাতটা ধরে নিয়ে চল। দেখি থর করে না কাঁপছে, কত বড় একটা লোক মানে কাঁপছে। আমি তখন বলে এত ভয় পেয়েছো কেন, তুমি কি কিছু দেখেছো? বলছে না না ভাই তুই চল ভাই, এখান থেকে বেরোই চল, যা কথা হবে তুই আমাকে বাজারে ছেড়ে দে, পরে ফোনে কথা বলবো। আমি সেরকম ভাবে গাড়ি স্টার্ট দিয়ে তাকে বাজারে ছেড়ে দিয়ে আমি চলে আসি আমার পাড়ায়, আর কোনো কথা হয়নি। তারপর পরের দিনকে আমি আবার সকালবেলা ওখানে যাই ইটভাটায়, গেলাম, গিয়ে ইটভাটাটা আবার ঘুরে টুরে দেখলাম, দেখে আমি কিছু ফটো তুলি, কারণ আমি আরো প্রমোটারকে দেবো ফটোগুলো বিক্রির জন্য। তো ফটো ফটো তুলে আমি ওখান থেকে চলে আসি। এবার আসার পর আমাকে ওই প্রমোটার যে দাদা সে ফোন করে আমাকে বললো বিজয় একটা কথা বলবো ভাই। আমি বললাম হ্যাঁ বলো। বলছে কালকে যে গেছিলাম না তোর সাথে, জানিস ভাই আসার পরে খুব জ্বর এসছে, বাড়িতে মাংস নিয়ে আসলাম, রাতের বেলা মাংস ভাত আমি খাইনি, জ্বর এসছে, শরীরটা খুব খারাপ রে ভাই, আর গা হাত পা প্রচন্ড চাদর দিয়ে ব্যথা করছে। আমার মনে হয় বিজয় এই যে জমিটা ভাই তুই নিলি, জমিটায় আমার মনে হয় কিছু গন্ডগোল আছে ভাই, কারণ কাল থেকে প্রচন্ড শরীরে আমার ব্যথা, আমি আর পারছি না ভাই, বুঝতে পারলাম না। তখন আমি সেই প্রমোটার দাদাকে বললাম আসলে কি বলতো তুমি ভয় পেয়েছো, ওরকম কোনো ব্যাপার না, আসলে বৃষ্টি হচ্ছিল কোনো কারণে, জল হয়তো কোনো পাতার ভাঁজে আটকে ছিল, সেটাই হয়তো তুমি ওখানে বাথরুম করছো, পাখিটা কি নড়েছে ঝাপটা দিয়েছে হয়তো, সেই জলটাই তোমার গায়ে এসে পড়েছে। বললো জানি না ভাই, এইবার ঘটনাটা কিন্তু এখানেই শেষ হলে ভালো হতো, বিষয়টা পুরো উল্টে গেল। সেটা হচ্ছে পরের দিন সকালবেলা সেই প্রমোটার দাদাকে আমি ফোন করলাম, করে বললাম যে দাদা কি ব্যাপার, তোমার শরীর কেমন আছে বলো। তখন প্রমোটার দাদা বললো শরীরের কথা আর বলিস না, মোটামুটি আছি। তো আমি তখন বললাম যে আসবে নাকি, চলো একটুখানি যাই ইটভাটাতে। তখন সেই দাদা বললো দেখ বাড়িতে তো শ্বশুর বাড়িতে লোকজন এসছে, তবে দুপুর দিকে চল, তবে কিন্তু ভাই বিকেল করবি না, বিকেল করলে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে, আমার আবার সন্ধ্যাবেলা খুব ভয় লাগে, আর যা বন জঙ্গল বাবা, তুই কিন্তু দুপুর বেলা চল। তা আমি বললাম ঠিক আছে চলো গাড়ি নিয়ে যাব। তো দুপুর বেলা ওই 1:30টার দিকে আমরা বাড়ি থেকে বেরোই। তো প্রমোটার দাদাকে রাস্তায় তুলে নিয়ে যাই। ওখানে যখন যাই তখন দেখলাম কিছু আদিবাসী ছেলে ওই ইটভাটার পেছন দিকে যে ওদের বসতি আছে ওখানে খেলা করছে দুপুর টাইম। তখন আমরা যেতে ওরা ওখান থেকে আমাদের দেখছে, আমরা তো ভাটার উপরে উঠে দাঁড়িয়ে রয়েছি, উঁচু জায়গাটা ঢিপি, তো ওরা ওখান থেকে দেখছে।
তো ওদেরকে হাত দিয়ে ডাকলাম, আমি বললাম কি রে শোন না বাবু তোরা এদিকে আয়। তো ওরা দেখলাম দুজন আসলো আর একটি ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছে। দুজন আসে কিন্তু ইট ভাটার যে জমিটা ওখানে ওরা উঠছে না, ওরা নিচে সমতল ভূমিতে দাঁড়িয়ে রয়েছে। তো আমি তখন চিৎকার করে বললাম যে এ ভাই উপরে আয় না, আয় এখানে আয়, তোরা আসছিস না কেন আয়। তো বলতে তারা এলো, আসতে তখন আমি বললাম কি রে তোদের বাড়ি তো এখানে, কতদিন ধরে এই ভাটাটা বন্ধ, তোরা আসিস ভাটায়? তখন ছেলে দুটো বললো যে না আমরা এখানে আসি না, এখানে ভূত আছে। তখন আমি হেসে বললাম হ্যাঁ ভূত আছে, কি বলছিস ভাই, এখনো পর্যন্ত এই সমাজে কোথায় বাস করিস তোরা, এইসব ভূত প্রেত মানিস জানিস তো, এইসব ওঝা তান্ত্রিক কালা জাদু ভূত প্রেত এসব তোরাই মানিস। এসব সত্যি তোদের তোদের যে গ্রুপটা আছে না, তোরা তো আদিবাসী, তোদের এগুলো না একটা কুসংস্কার, তোরা এখনো পর্যন্ত উন্নত হতে পারিসনি, তোরা এখনো পর্যন্ত সেই অনেক ব্যাক ডেটে পড়ে আছিস। তখন ওই ছেলে দুটো বলল যে না কাকু এখানে না একটা জিনিস আছে কাকু, সে না গাছে গাছে উড়ে বেড়ায়। তো তখন আমি বললাম গাছে গাছে উড়ে বেড়ায়, কি রে পাখি নাকি না উড়ন্ত সাপ? বললো কাকু তুমি ঠাট্টা করছো তো, তুমি একটা কাজ করো, আমাবস্যা আসছে সামনে, আমাবস্যায় না আমাদের বাড়িতে এসে একদিন থাকো তুমি রাতের বেলা, আমাদের বাড়ির ছাদে উঠে যাবে, চালের উপরে বসে বসে দেখবে এখানে কি ওড়ে। আমি বললাম কি বলছিস রে সত্যি, কি ওড়ে? তখন বলছে সাদা মতো কি গাছে গাছে উড়ে বেড়ায়, আমরা দেখেছি, আমার মা বাবাও জানে এটা, তুমি আমাদের চলো বাড়িতে, তারাই বলবে। তো আমি বললাম ঠিক আছে। তো প্রমোটার দাদা তো ভয়তে ওখানে সত্যি কথা বলতে কাঁপছে। তখন প্রমোটার দাদা বললো যে এই বিজয় চল তো একটুখানি ওদের বাড়িতে যাই। তা ওই বাচ্চা ছেলে দুটো খুব খুশি, 13 বছর, একজনের 16-17 বছর বয়স হবে, খুব খুশি। তা ওদের বাড়িতে যাই, যেতে দেখলাম ওর মা চাল ধুচ্ছে, ওই দুপুর বেলা চাল ধুচ্ছে, ভাত টাত বসাবে হয়তো। তো বললো মা দেখো না দুটো কাকু এসছে। তো দেখলাম মহিলাটি বাইরে এলেন মাথায় ঘোমটা টেনে। তো বললো হ্যাঁ দাদা বলুন, আমরা এখানে থাকি অনেক বছর ধরে দাদা, আমাদের এখান থেকে উঠিয়ে দেবেন না তো? আমি বললাম না না আমি কেন উঠাবো, আর আমি তো নিয়েছি ইট ভাটা, এটা তো তোমাদের জায়গা, তোমরা থাকবে, আমি কেন উঠাবো? বলছে না দাদা এর আগে প্রমোটার এসছিল, বলেছিল যে জায়গা খালি করতে হবে, তাই ভয়তে ভয়তে থাকি আমরা দাদা, গরিব মানুষ কোথায় যাব। এরকম কথা বলতে বলতে তখন আমাকে প্রমোটার দাদা বলছে এই বিষয় ওই বিষয়টা জিজ্ঞাসা কর না। তখন আমি ওই মহিলাটিকে বললাম যে দিদি ভাই এটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? বলছে না দাদা বলুন। তখন আমি বললাম এই যে বাচ্চা দুটো কি আপনার? বলছে হ্যাঁ আমার 3টে ছেলে, আর একটা ওই যে খেলা করছিল ও অন্য জায়গায় খেলছে। বলছে 3টে ছেলে, এই দুটো আর একটা ছোট। তা আমি বললাম আচ্ছা ওদেরকে ডেকে কথা বলছিলাম, ওরা বললো নাকি ওর উপরে নাকি ভূত আছে। তখন ওই বউটি বলছে, আদিবাসী মহিলা, উনি বলছে হ্যাঁ দাদা ভূত হয়তো আপনারা শহরের মানুষ পড়াশোনা জানেন শিক্ষিত, ভূত পেত হয়তো আপনারা এসব আত্মা বিশ্বাস করেন না, কিন্তু এই যে ভাটাটা অনেকবার এই ভাটা চালু করার চেষ্টা করেছে, আর যতবারই এই ভাটা চালু করেছে ততবারই একজন করে মারা গেছে, আপনি কি জানেন? আমি তখন শুনে অবাক, আমি বললাম না তো, মালিকটা তো বয়স্ক। বলছে হ্যাঁ ওই মালিকটা খুব শয়তান, কারণ ওই মালিক এই জমির বিষয় সব জানে, তারপরেও বারবার করে চেষ্টা করে ইটভাটাটা শুধু চালু করার, আর যখন ইটভাটা চালু করে 1 সপ্তাহের মধ্যে কেউ না কেউ এই ইটভাটাতে মারা যাবে, যে কোনো কারণে মারা যাবে। আর সত্যি কথা বলতে আমরা তো এখানে অনেক বছর ধরে রয়েছি, আমরা জানি এই ভাটাটা ভালো না। তখন আমি বললাম যে আচ্ছা দিদি ভাই এই যে আপনার ছেলেটি বলল আমাবস্যা আসছে সামনে, কি নাকি উড়িয়ে বেড়ায়, তখন বলছে বলবেন না দাদা বাবু এই জমিতে না ডাইনি আছে। আমি তখন হেসে বললাম ডাইনি, সে আবার কি হয়? তখন বলছে ডাইনি পেতনি, শুনেছেন পেতনি হয়? আমি বললাম হ্যাঁ নাম তো শুনেছি, পেতনি ডাইনি রাক্ষসী সবই নাম শুনেছি, কিন্তু তারা আবার কোন ক্যাটাগরিতে পড়ে? তখন ওই দিদি ভাই বলছে দাদা ভাই হাস্যকর মনে করবেন না, এটা হাসির বিষয় না, আপনি যদি বিশ্বাস না হয় সামনেই কিছুদিন পর আমাবস্যা আছে, ঠিক আছে, কৃষ্ণ আমাবস্যা, আপনি সেই দিনকে
আসবেন আমাদের বাড়িতে, আমি রান্না বান্না সব করব। গরিবের বাড়ি একদিন থাকবেন দাদা ভাই। আমার পাশে একটা ঘর আছে, আমার ভাইরা যখন আসে বিহার থেকে তখন ওরা ওখানে থাকে। ওই ঘরটা ফাঁকাই থাকে, আমার ছেলেরা সকালে পড়াশোনা করে। ওই ঘরে আপনি এসে রাতে থাকবেন, দেখবেন ওই ইটভাটার মধ্যে কি দেখা যায়। আমি না শুনে খুব চিন্তায় পড়ে যাই বিষয়টা নিয়ে। আমি ভাবলাম মহিলাটি তো আমাকে মিথ্যা কথা বলবে না, আর ওনার মিথ্যা কথা বলে কি বা লাভ। খুব চিন্তায় পড়ে যায়। প্রমোটার যে ছিল দাদা, সে বললো ভাই আমারও ঠিকঠাক ঠেকছে না ভাই, কিছু তো একটা সমস্যা আছে ভাই। এত জলের দামে তোকে ভাটা বিক্রি করছে, আর সেই বুড়ো দেখ, শুনছিস তো কত মানুষ মারা গেছে এই ইট ভাটায়, খারাপ হবে না? এটা কি হতে পারে ভাই? তো আমি চিন্তায় ভাবলাম যাক ঠকে গেলাম, কারণ এত জমি, এত ফাঁকা জমি, এত ধানের চাষ, এত কিছু আমি কিনেছি, কিন্তু আমি কি ঠকে গেলাম? তো যাই হোক, ওখান থেকে আমি চলে আসি। ওখান থেকে চলে আসার পর আমি প্রচন্ড চিন্তায় চাপে পড়ে যাই যে জমিটা আমি তো নিয়ে নিলাম, আদেও কি কোনো সমস্যা হবে, কারণ মৃত্যু হয়ে যাবে না তো? জমিটা আমি কি বিক্রি করতে পারবো? অনেক চিন্তার মধ্যে পড়ে যাই। তারপর আমাবস্যা যখন আসে, ওর মাঝখানে আমি আর ওই ইট ভাটাতে যাইনি। যখন আমাবস্যা আসে আমি সেদিন যাই ওদের বাড়িতে সকালবেলা। যেতে সেই দিদিভাই বললো দাদাভাই এসছেন, খুব ভালো হয়েছে, আপনি আজকে আমাদের বাড়ি থাকেন, খুব ভালো হবে। তার দেখলাম ওদের বাড়িতে বেশ কয়েকজন লোকজন এসছে, রান্না বান্না হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। তা আমি তখন বললাম যে না, আমি রাতে একবার আসবো, কিন্তু আমি চলে যাব, থাকবো না, আর আমি দেখতে চাই এখানে কি আছে। তখন বললো ঠিক আছে দাদা। আমি রাত 11টার সময় ওই কুমোটার দাদাকে নিয়ে জোর করে নিয়ে যাই, নিয়ে ওখানে যাই ওদের বাড়িতে, সে আদিবাসী দিদিটার বাড়ি। যখন ওখানে যাই, রাত্রেবেলা বসে রয়েছি, কিছুই না, আমরা বসে রয়েছি। এবার আমাবস্যা এমনি তো ঘুটঘুটে কালো অন্ধকার, আর ওদের বাড়িটা হচ্ছে ইটভাটার পেছনে, ওখান থেকে কি দেখবো? বসে রয়েছি, ভাবলাম বেকার আসলাম, দূর কাদের কথা শুনছি, মনে মনে ভাবছি এরা তো এমনি অন্ধবিশ্বাস কুসংস্কার এগুলো মেনেই চলে। তারপর ওই দিদি ভাই বললো যে দাদাবাবু একটুখানি আপনার ভাটার দিকে দেখেন। আমি ভিতরে বসে ফোন ঘাটছিলাম, আমি যখন ওখান থেকে তাকাই তখন দেখছি গাছগুলো যে রয়েছে ইটভাটার পেছন দিকে, ওদের আদিবাসীদের যে পাড়াটা রয়েছে ওখান থেকে ইটভাটার ওখানে দেখতে গেলে ভাটার পাশে জঙ্গল রয়েছে। ওখানে দেখলাম সাদা মতো কিছু একটা লম্বা, সে না হাওয়ায় যেরকম ওড়ে ইনভিজিবল, ঠিক ওরকম হাওয়ায় ওড়ার মতো দেখছি কিছু একটা আস্তে আস্তে যাচ্ছে আসছে। আমি তখন বললাম এটা তো কোনো আলো হবে। বলছে না দাদা বাবু, এটা আলো না, ওখানে না ওই যে গাছগুলো যে বড় বড়, ওই গাছগুলো কি গাছ জানেন? আমি বললাম কি গাছ? বলছে ওগুলো শ্যাওড়া গাছ, আর শ্যাওড়া গাছে পেদনি থাকবেই। হ্যাঁ, শ্যাওড়া গাছে পেদনি থাকে। আর এটা কিন্তু আমরা গল্পেও পড়েছি বইতে, যে শ্যাওড়া গাছের পেদনি, মনে হয় তোমরাও পড়ে থাকতে পারো, একটা ছড়া ছিল আমাদের বাংলা মিডিয়ামে, এটা কিন্তু আমি জানি। ঠিক আছে, শ্যাওড়া গাছের পেদনি যে হয় এটাও আমি জানি। তো যাই হোক, তখন আমি বিষয়টা দেখলাম যে হ্যাঁ, সাদা মতো কিছু একটা অশরীরী, যেটা হাওয়ায় ইনভিজিবল, হাওয়ায় আস্তে আস্তে দুলছে, দেখে প্রচন্ড ভয় পাই। তারপর ওখান থেকে বাড়ি ফিরে আসার ক্ষমতা ছিল না। যাই হোক, ওখানে ওই আদিবাসী ওই বউটির স্বামী এসে আমাদেরকে বাইক পর্যন্ত রাস্তায় তুলে দিয়ে যায়, আমরা ওখান থেকে চলে আসি। মাথায় পুরো হাত পড়ে যায় যে কি করলাম, এটা কি হলো, কি করব, আমি তো জমিটা নিয়ে নিয়েছি না, ভাটাটা। তারপর যাই হোক, ওই প্রমোটার দাদার সঙ্গে মিলিত হয়ে দূরের একজনকে জমিটা বিক্রি করে দিই। কিন্তু বিক্রি করার পর তার অনেকগুলো আমরা রিজন জানতে পারি, যেটা হচ্ছে ওই যার মানে ইটভাটা ছিল সেই বুড়ো মালিক, সে ওই ইটভাটা অনেকবার মানে তৈরি করার চেষ্টা করেছে, আবার ওখানে ইটভাটা হবে পুনরায়, অনেকবার চেষ্টা করেছে, কিন্তু মারা গেছে। কারণ ওইখানটা ওই অনেকদিন কাজ হতে হতে বন্ধ হয়ে গেছে, ওখানটা অনেক মানে খারাপ হয়ে গেছে জায়গাটা। ওই জায়গাটা কোনো মতে ঠিক করা যাবে না, কারণ যাকে আমরা বিক্রি করে দিই সেও ওখানে ওরকম জিনিসটা পরে জানতে পারে।
জানতে পারি, কিন্তু সে অনেক ওখানে ওঝা তান্ত্রিক নিয়ে আসে, কিন্তু কোনো কিছু হয়নি। যে নেয় সে ওখানে না প্রোমোটারি করতে পেরেছে, না ওখানে পুনরায় ইটভাটা ওপেন করতে পেরেছে, না কিছু। ওরকম ভাবে আজও ওখানে ইটভাটাটা পড়েই রয়েছে। আর ওই ইটভাটাটা সত্যি কথা বলতে জঙ্গল পরিষ্কার করানো হয়েছিল এত তাড়াতাড়ি, 1 মাসের মধ্যে। তখন বর্ষাকালও ছিল না, বর্ষায় না বৃষ্টি হয়, তাড়াতাড়ি নাকি গাছপালা বাড়ে, বর্ষাও ছিল না। তারপর গাছগুলো পরিষ্কার করার পর 1 মাসের মধ্যে ওরকম ঝোপঝাড় জঙ্গল পুনরায় যেরকম ছিল একদম ওরকম হয়ে গেল। কিছু করার নেই, ওরকম ভাবেই ওখানে পড়ে রয়েছে। যাই হোক, আমাদের বিজয় দাদা ভাই বলে যে চাঁদপাড়ায় যদি কোনোদিন আসেন, আমি ওই ইটভাটায় নিয়ে যাব, দূর থেকে দেখিয়ে নিয়ে আসবো। সেই ইটভাটা আজও ওখানে ওরকম ভাবেই রয়ে গেছে। দর্শক বন্ধু, ঘটনাটা তোমাদের কেমন লাগলো? সাউন্ড তোমরা এখনো শুনতে পারছো, আমি তোমাদের কোনো মিথ্যা কথা বলিনি, তোমরা বুঝতেই পারবে। যদি হেডফোন ইউজ করো খুব ভালোভাবে শুনতে পারবে। কাউকে কিছু বলার নেই, কি বলবো বলো, বিয়ে বাড়ির অনুষ্ঠান, এত লাউড স্পিকার দিয়ে গান চালিয়েছে, কিছু করারই নেই। মানে কি বলবো, কালকে রাত 2টো পর্যন্ত এখানে মিউজিক চলেছে, রাত 2টো পর্যন্ত, বিশ্বাস করবে? যাই হোক, আসবো, যেতে যেতে বলবো স্ক্রিনে যেই নাম্বারটা যাচ্ছে ওখানে তোমরা আমাকে হাই লিখে পাঠাও, দেন ঘটনা শেয়ার করো। আর আমার ঘটনা আজকে যারা শুনছো, যারা আমাকে যোগাযোগ করেছো সেই নাম্বারে, আমি বলে দিচ্ছি, শুধু এই গানের জন্য আমি বলেছিলাম একটি ভাইকে আজকে কল করব, কালকে থেকে করতে পারছি না, কারণ আমি শুনবো কি করে? এত যদি জোরে জোরে গান চলে আমার পক্ষে শোনা সম্ভবই না। কারণ আমাকে অনেকে বলেছো যে কল রেকর্ডিং দাও, আমি পুরো ঘটনাটা ফোনের মাধ্যমে শুনে কল রেকর্ডিংটাই তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু এরকম যদি গান চলে তাহলে তো হবে না। যাই হোক, কপিরাইটও পড়ে যেতে পারে, আমি জানি না কি হবে, ভগবানই জানে। আজকে আসবো, সবাই খুব ভালো থেকো। যেতে যেতে বলবো ঘটনা পাঠানোর ঠিকানা হচ্ছে সোনাবসা 14, আমার ইনস্টা আইডি, ওখানে তোমরা ডিএম করে দাও, অথবা ভয়েস মেসেজ পাঠাতে পারো, বাংলা হিন্দি ইংলিশে। যেতে যেতে সবাইকে বলবো প্রতিটা ঘটনার ডিসক্রিপশন বক্সে আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা মেল করেও ঘটনা পাঠাতে পারো। সবাই খুব ভালো থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।